রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিনোদন শিল্পে বিশেষ করে টালিগঞ্জ স্টুডিও পাড়ায় অনেকেই যেন হাঁপ ছেড়ে বেঁচেছিলেন। কলাকুশলীদের ফেডারেশনের প্রধান স্বরূপ বিশ্বাসের তার হাত থেকে রেহাই পাওয়া গেল, এই কথা অনেকেই বলেছেন। আর এখন তো স্বরূপ বিশ্বাস জেলে, সুতরাং অনেকেই মুখ খুলছেন, অনেকেই বলছেন যে টালিগঞ্জে কাজ করতে গিয়ে কত অসুবিধা হয়েছে। আমি আজকে বিশেষভাবে এসেছি এই বিষয়টা নিয়ে কথা বলতেই চলচ্চিত্র পরিচালক, লেখক, অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায়ের কাছে। আপনি যখন প্রথম কাজ শুরু করেন, এমবিবিএস পাশ করে ডাক্তারি করারই কথা ছিল, কিন্তু আপনি ডাক্তারি করলেন না। আপনি যখন ছবি করা শুরু করলেন, মেঘে ঢাকা তারা করলেন, তখনও টালিগঞ্জ স্টুডিও পাড়া সম্পর্কে এই ধরনের কথা আমরা শুনিনি, যেখানে একেবারে বেআইনি কিছু কাজকর্ম হচ্ছে এবং একটা ব্যান কালচার চালু হয়ে গেছে। যারা স্বরূপ বিশ্বাসের কথা শুনবেন না তাদেরকে কাজ করতে দেওয়া হবে না, এই ধরনের পরিস্থিতি তখন ছিল না। এই পরিস্থিতিটাকে আপনি ভেতরে, স্টুডিওর ভেতরে কাজ করতে গিয়ে কিভাবে ফেস করেছেন? আগে আমি প্রথমে সেটা জানতে চাইবো। এটা আমাকে করা ব্যক্তিগত প্রশ্ন শুধু নয়, এটা একটা সামগ্রিকভাবে যে টালিগঞ্জের ফিল্ম ফ্র্যাটার্নিটি আছে, সেই ফিল্ম ফ্র্যাটার্নিটি সম্বন্ধে একটা প্রশ্ন। ঘটনাটা আমি যেভাবে দেখেছি সেভাবে বলতে পারি। আমি এই যে 4 তারিখ ফলাফল বেরিয়েছে, এই 4 তারিখ ফলাফল বেরোনোর আগে অবধি একভাবে পুরো বিষয়টাকে দেখেছি, আর 4 তারিখ ফলাফল বেরোনোর পরে অন্যভাবে দেখেছি। একদম আমার প্রথম ছবি মেঘে ঢাকা তারা নয়, উড়োচিঠি। তো উড়োচিঠি করার সময় থেকে এবং পরে মেঘে ঢাকা তারা এবং চাঁদের পাহাড় ইত্যাদি যখন হয়েছে, অর্থাৎ 2013 সাল অবধি বিষয়টা অনেকটা এরকম ছিল যে গিল্ড বা ট্রেড ইউনিয়ন বলা যেতে পারে, বিভিন্ন ডিপার্টমেন্টের একটা ইউনিটে তো অনেক ডিপার্টমেন্ট থাকে, সেই সব ডিপার্টমেন্টের আমরা যাদের টেকনিশিয়ান বলি তাদের নিজস্ব মতামত রাখার একটা জায়গা ছিল। বিষয়টা সেইটা নিয়ে ছিল না। বিষয়টা হয় যে তারপর ধীরে ধীরে আমরা দেখতে পাই এটা শুধুমাত্র যে ফিল্ম জগতে তা নয়, সেটা গানের জগতে, নাটকের জগতে এবং অন্যান্য সাহিত্যের জগতে, এবং সেখান থেকে মোটামুটি যাবতীয় সরকারি অফিস, বেসরকারি অফিস সবটা একটা ধরনের থ্রেট দেওয়া শুরু হয়েছিল। এবং সেটাকে থ্রেট কালচার যদি বলেন, হ্যাঁ, তো থ্রেট কালচার একটা তৈরি হয়েছিল। এবং সেখানে যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে শাসক দলের পক্ষে, মানে তৎকালীন শাসক দলের পক্ষে কথা বলার বিষয় ছিল, সেই শাসক দলের পক্ষে একটা জোরজার আসার ব্যাপারও ছিল। তবে সেটা যেরকম ছিল ফিল্ম জগতে, এটাও পাশাপাশি ছিল যে তার মধ্যে একদল মানুষ তারা খুব তাড়াতাড়ি আত্মসমর্পণ করেছিলেন, আর একদল মানুষ ছিলেন যারা চুপ করে গেছিলেন, আর একদল মানুষ ছিলেন যারা প্রতিবাদ করতেন বা এখনো করছেন। তো এই যে যারা প্রতিবাদ করতেন বা এখনো করছেন তাদের সংখ্যাটা অবশ্যই অনেক কম ছিল, আর যারা মেনে নিয়েছিলেন এই থ্রেট কালচারে বা বশীভূত হয়ে পড়েছিলেন বা সব থেকে বড় কথা বলবো সবকিছু জেনে শুনে চুপ করে গেছিলেন, তাদের সংখ্যাটা অনেক বেশি ছিল। এটি স্বাভাবিক। এবার একটা বিষয় আমি আলোচনা করে নিতে চাই এখানে, সেখানে হচ্ছে যে বাংলা ফিল্ম ফ্র্যাটার্নিটি, আমি ইন্ডাস্ট্রি বলি না, সেটা বেশ ছোট আকারের এবং সেখানে লগ্নির পরিমাণও কম। ছবি যখন রিলিজ করা হয়, মুক্তি পায়, তখন তার হলের সংখ্যাও কম এবং এই ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা রয়েছে সেটাও যথেষ্ট সুদূর প্রসারী নয় যে সমস্ত মানুষের কাছে পৌঁছে যেতে পারে। তো এই সমস্যাগুলো ছিলই। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে একটা চূড়ান্ত ইনসিকিউরিটি বা অনিরাপত্তা বোধ তৈরি হয় শিল্পীদের। শিল্পী বলতে আমি এখানে শিল্পী, কলাকুশলী সবই বলতে চাইছি, যে সেখানে একটা ভয়ঙ্কর ধরনের রেষারেষি চলে। এখন এই রেষারেষিটা সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রি বা ফ্র্যাটার্নিটিতেই চলে, কিন্তু আমাদের এখানে পরিধিটা কম হওয়ার ফলে সেটা অনেক বেশি তীব্র। মানে প্রত্যেকেই আর কি একটা মানে অনিরাপত্তা বোধে ভোগেন
যে এই বুঝি আমার কাজ চলে গেল বা আমি কাজ পাবো না। তো সেখানে এরকম একটা পরিস্থিতিতে থ্রেড যে খুব ভালো করে কাজ করবে সে নিয়ে কোনো সন্দেহ ছিল না। কিন্তু এটা যদি বলা হয় যে থ্রেডটা কোথা থেকে আসছিল, শুধুমাত্র কিন্তু গিল্ড বা ফেডারেশনের কাছ থেকে আসছিল না। আচ্ছা, এটা ছাড়াও মানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম যে রাজনৈতিক কন্ট্যাক্টস রয়েছে, পলিটিক্যাল কন্ট্যাক্টস এবং যে চেনা পরিচিতি রয়েছে, এবং ওপর মহলে যাঁরা বসে আছেন মানে মন্ত্রী, বড় নেতা ইত্যাদি, এবং অবশ্যই সর্বোচ্চ নেতৃত্ব, তাদের যে খুব কম অবদান ছিল তা কিন্তু নয়। কিন্তু এমন একটা পোর্ট্রেয়াল করার চেষ্টা দীর্ঘদিন ধরে চলেছে, মানে অন্তত গত 15 বছর ধরে চলেছে, আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে না উচ্চতর বা সর্বোচ্চ নেতৃত্ব সব ঠিক করে দেবেন, কিন্তু ওই মাঝখানের মানুষগুলো যারা হচ্ছেন ইমিডিয়েট মানে অ্যাগ্রেসর বলা যেতে পারে, তারা ভুল করছেন, কিন্তু উচ্চতর নেতৃত্ব ভুল করছেন না। তো উচ্চতর নেতৃত্ব ভুল করছেন এই কথাটা শুনতে পেলাম হচ্ছে এই 4 তারিখে। 4 তারিখের আগে কখনো শুনিনি। এবার স্বাভাবিকভাবেই যে যারা এই যে পদ্ধতিটা চলে আসছিল সেই পদ্ধতিটার বিরোধিতা করলেন, তারা যদি রাজনৈতিক কর্মী হন বা রাজনৈতিক কোনো রাজনীতির সঙ্গে তাদের যদি যুক্ত যারা ছিলেন, তারা তো বিষয়টাকে রাজনৈতিকভাবে প্রতিবাদ করলেন বা প্রতিহত করার চেষ্টা করলেন, তার বিরুদ্ধে প্রতিবাদ তো গড়ে তুললেন। কিন্তু যাদের তেমন রাজনৈতিক ব্যাকআপ কিছু ছিল না, তারা কিছু কিছু প্রতিবাদ করলেন এবং ফলত খুব একটা যে কাজ হলো তা নয়। তার থেকেও যে ডিটেলের ঘটনাগুলো, অর্থাৎ এই যে শুনেছি যে কর্মী বা আমাদের সহকর্মী তাদের থ্রেট করা বা ইত্যাদি, সরাসরি থ্রেট করা, এবং অনেক অন্যায্য দাবি তাদের কাছ থেকে করা, টাকা পয়সা নেওয়া ইত্যাদি, যেগুলো এখন শুনছি, কিন্তু আনফরচুনেটলি গত 15 বছর এই কথাগুলো কিন্তু খুব একটা শুনতে পাইনি। মূল সমস্যাটা দানা পাখায় যখন ওই ডিরেক্টররা একটা সময় একজোট হয়ে অনেকগুলো প্রশ্ন তোলেন ইত্যাদি ইত্যাদি, সেই সব নিয়ে, ওই ব্যান বা থ্রেট সব বিষয় নিয়ে, এবং তখনও আমরা দেখেছি যে সর্বোচ্চ নেতৃত্বের উপর ভরসা রেখেই যাবতীয় আন্দোলন গড়ে উঠছিল বা যাবতীয় প্রতিবাদ গড়ে উঠছিল, যেটা 4 তারিখের পর থেকে আর সেই সর্বোচ্চ নেতৃত্বের উপর সেই ভরসাটা আর দেখতে পাচ্ছি না। কারণ এর মধ্যে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যখন এই বিগত শাসক দল তারা ক্ষমতায় ছিলেন, তাদের মধ্যে থেকে কিন্তু অনেকেই মন্ত্রী হয়েছেন, এমএলএ, এমপি হয়েছেন বিভিন্ন জায়গায়, মানে একটা পপুলিস্ট কালচারে যা হয় এবং মানে নীতিহীন দলে যেটা হয়, সেই ঘটনাটাই ঘটেছে। প্রত্যেকেই কিন্তু সেটাকে সমর্থন করে গেছেন, আজকে পাল্টে গেছে সেটা আলাদা কথা। সেটাও আমার বিশ্বাস যে ওই ক্ষমতার অলিন্দের সঙ্গে যে সম্পর্কটা রাখা দরকার ব্যবসা বাণিজ্য করতে গেলে, সেইটা মেনটেন করার জন্যই মানে ক্ষমতার উত্তাপই আবার তাদের টেনে নিয়েছে এখন অন্যদিকে। এর মধ্যে আমার ব্যক্তিগত জায়গা যদি বলি, তাহলে মোটামুটি আমি যে ধরনের ছবি করেছি সেগুলো বড় প্রোডাকশন হাউসের সঙ্গে করেছি। তো যেহেতু বড় প্রোডাকশন হাউসের সঙ্গে করেছি, তারা নিয়ম কানুন মেনেই চলতেন। তার ফলে আমার ব্যক্তিগতভাবে আমার শুটিং এ যে খুব সমস্যার উদ্রেক ঘটেছে তা না, দু একবার ছোটখাটো ঘটনা ঘটার চেষ্টা হয়েছে, সেটা বড় ব্যাপার কিছু নয়। তবে ছবি মুক্তির ক্ষেত্রে যখন কোনো ছোট প্রডিউসারের সঙ্গে কাজ করতে গেছি, ছোট বলতে আমি বলতে চাইছি হচ্ছে অত স্বনামধন্য নন, তখন অবশ্যই সেই মুক্তির ক্ষেত্রে সরকারি হল ফল পাওয়া টাওয়া ইত্যাদি হয়নি। তবে তা নিয়ে আমার কোনো রিগ্রেট নেই। রিগ্রেট এই জন্য নেই, কারণ হচ্ছে যে ওই 2011 থেকেই কিন্তু আমি স্পষ্ট একটা বিষয় বুঝে গেছিলাম ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে যে এই যে ধরুন আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল হয়, সেটা থেকেই বোঝা যেতে পারে সেই ফিল্ম ফেস্টিভ্যালে যে ধরনের তার যে অভিমুখ তৈরি হচ্ছিল, তা থেকে একটা জিনিস বুঝেছিলাম যে একটা কোথাও একটা হেজিমনি রয়েছে, এবং সেই হেজিমনির সঙ্গে যদি নিজেকে মিলিয়ে না নিতে পারি, তাহলে অবশ্যই মার্জিনালাইজড হয়ে থাকতে হবে। তো সেটা শুধু আমি ছিলাম না, এরকম অনেক শিল্পী, অনেক পরিচালক শুধু নয়, মানে অনেক অন্যান্য যে ইউনিটের অন্যান্য যে কলাকুশলীরা রয়েছেন তারাও ছিলেন। তবে ওই আবার বলছি যে 4 তারিখের পর থেকে ছবিটা একদম পাল্টে গেছে। ছবিটা পাল্টে গিয়ে এখন আবার আরেকটা মানে বড় দল তৈরি হয়েছে, যে দলটা এখনকার যারা সরকারে এসেছেন তাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন। এবং খুব স্বাভাবিকভাবেই স্বরূপ বিশ্বাস বা তার দাদা প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, তারা কিভাবে ছড়িয়ে ঘোরাতেন, তারা কিভাবে নিয়ন্ত্রণ করতেন গোটা
স্টুডিও পাড়াকে, এটা নিয়ে অনেকে অনেক কিছু বলছেন, কিন্তু সেই সঙ্গেই প্রশ্ন উঠছে যারা ধরুন কাজ পাচ্ছিলেন না প্রতিবাদ করার জন্য, তার মধ্যে শ্রীলেখা মিত্রর কথা আমরা বিশেষভাবে জানি, তিনি যথেষ্ট ভোকাল এই বিষয়ে। তো তার মতো আরো অনেকেই প্রশ্ন তুলছেন যে যখন এই ধরনের নানা অনিয়ম এতটাই মাথাচাড়া দিচ্ছিল, তখন যারা চুপ করেছিলেন এবং যারা সেটাকে মেনে নিয়েছিলেন এবং তারা তাদের পাশেই ছিলেন, আজকে তারাই বিদ্রোহ ঘোষণা করছেন বা তারা বলছেন যে খুব খারাপ হয়েছে, খুব অন্যায় হয়েছে। এটা একটা দ্বিচারিতা। না, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে সকলের সাহস বা সকলের প্রতিবাদ করার ক্ষমতা তো এক নয়। আসলে কি হয়েছিল যে বাংলা চলচ্চিত্র জগতে এরকম একটা ধারণা তৈরি হয়ে গেছিল যে রাজনীতিটা হচ্ছে পোস্ট রিটায়ারমেন্ট প্ল্যান। আমরা যারা বামফ্রন্ট সরকারের আমলে এই ধরনের মনোভাব খুব স্বাভাবিকভাবেই তৈরি হওয়ার কোনো সুযোগ ছিল না। না, আমরা যারা ছোটবেলা থেকে রাজনীতি করে বড় হয়েছি, রাজনৈতিক যে নিশান সেটা নিয়েই বড় হয়েছি, আমাদের কাছে কিন্তু এটা খুব একটা অপ্রত্যাশিত ছিল না, এরকম একটা ঘটবে সেটাই আমার ধারণা ছিল আমাদের। আমি একথাও বলতে পারি যে তার আগে আমি তখনও যে খুব একটা মানে সরকারের বিরাট ঘনিষ্ঠ ছিলাম তা না, সমর্থক হয়তো ছিলাম, আজও আছি, কিন্তু ঘনিষ্ঠ ছিলাম না। এবং মানে তৎকালীন দিনের রাইটার্স এর অলিন্দেও আমি কোনোদিন যাইনি, বর্তমানে নবান্ন অলিন্দ আমি চিনি না, চেনার প্রয়োজনও বোধ করি না। তার কারণটা হচ্ছে যে আমি জানি যে কদিন মানুষ ছবি দেখবেন, যে কদিন আছি, মানুষ আস্তে আস্তে ছবি দেখা কমিয়ে দিচ্ছেন, সে কদিন তারপর থাকবো না, তারপর আবার নতুন পদ্ধতি উদ্ভাবন করতে হবে। একটা কথা বলা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে, সেটা হচ্ছে যে এই যে ট্রেড কালচার বা এই যে অনেক নীতি নিয়ম কানুন ইত্যাদি রয়েছে যেগুলো চালু হয়েছিল এবং খুব কড়াভাবেই চালু হয়েছিল, যেগুলো সবাইকে মানতে হতো, তাতে যারা প্রোডাকশন হাউসের মানে পক্ষে কাজ করছেন বা প্রোডাকশন হাউসের থেকে কাজ করছেন, তাদের বিরাট অসুবিধে হতো বলে আমার মনে হয় না। যাদের অসুবিধে হতো, যারা হচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স, যারা নতুন ভাবে নতুন কোনো ছবি করতে চাইছেন, নতুন কোনো কথা বলতে চাইছেন, তাদের ক্ষেত্রে যেটা হতো সেটা হচ্ছে যে তাদের নানা রকম নীতি নিয়মে পড়তে হতো এবং তারা সেটা করতে পারছিলেন না, তার ফলে কাজ হতো না। কম ছিল। হ্যাঁ, সেটা তো আরেকটা আলাদা প্রশ্ন। সেটা হচ্ছে যে বাংলা ছবিতে যে ধরনের লগ্নি হয়, আর আজকে ছবি বানাতে গেলে সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে যে ধরনের লগ্নি এক্সপেক্ট করা হয়, বিশেষত আমি মেইন স্ট্রিম ছবির কথা বলছি, ইন্ডিপেন্ডেন্ট ছবি বা একদম আর্ট হাউস বা প্যারালাল ছবি যদি বানানোর কেউ চেষ্টা করেন, সেটা হয়তো অনেক কম খরচে করতে পারা সম্ভব, তাদের অসুবিধা হচ্ছিল। আর যারা প্রোডাকশন হাউসের কাজ করছিলেন তাদের বাজেট কমে গেছিল, কিন্তু বাজেট কমে গেছে সেটা তো অন্য অনেক কারণ আছে। তবে যে বাজেটে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অপারেট করে, আমি এটুকু বলতে পারি সেই বাজেটে সারা পৃথিবীতে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি অপারেট করে না। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রিলিজ। মানে ছবিটা যখন তৈরি হলো, ছবিটা তারপর তো রিলিজ হবে কোথাও, সেই রিলিজ করার ক্ষেত্রে অনেক সমস্যা আছে। মানে ছবি তৈরি করতে পারলেই যে রিলিজ করতে পারা যায় তা নয়, ওটা বেশ কমপ্লিকেটেড একটা সিস্টেম। এইটার জন্য ধীরে ধীরে এখানে বাইরে থেকে যারা এসে ছবি করতেন তারা আশা কমিয়ে দিয়েছিলেন এবং ছবির সংখ্যাও অত্যন্ত কমে গিয়েছিল। এই ধরনের একটা জোরজার জুলুম করে যে বিষয়টা এখানে বলবৎ করা হয়েছিল, এটাকে আপনি মানবেন? হ্যাঁ, সত্যি কথাই। কারণ হচ্ছে যে বাইরে থেকে যারা ছবি করতে আসেন, এবং বিশেষ করে অন্য ভাষায়, কেউ হয়তো হিন্দি ভাষায় আসেন বা ভারতীয় ভাষায় ছবি করতে আসেন, কেউ যদি আবার ইংরেজি বা আন্তর্জাতিক কোনো ভাষায় ছবি করতে যান, তখন রেটস গুলো অনেক বেড়ে যেত। তো বেড়ে যেত, শুধু তাই নয়, তাদের অনেক নিয়ম কানুন মানতে হতো এবং তারা অনেক সময় সেটাকে কমপ্লাই করতে পারতেন না, তাই কাজ আসা বন্ধ হয়ে গেছিল। এগুলো সবই সত্যি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এটাই বলা হয় যে যিনি ফেডারেশনের কর্তা হিসেবে এতদিন ছিলেন, তার সঙ্গে ছবির দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। তিনি কেন ছবির জগৎকে শাসন করবেন, যিনি ছবি সম্পর্কে কিছুই জানেন না? মানে তিনি শুধু টাকা আদায় করা, নানা রকম চাপ সৃষ্টি করে এবং মানুষকে ভয় দেখানো এবং কথা না শুনলেই পারে তাকে কাজ করতে না দেওয়া, এইভাবে তার নিজের একটা সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। সুতরাং আপনার কি মনে হয় যদি সত্যি সত্যি আমাদের এখানে সেইভাবে প্রতিবাদটা হতো? প্রতিবাদ হয়েছে, কিন্তু দেখা গেছে যারা প্রতিবাদী দলে ছিলেন তারা ধীরে ধীরে কাজ করতে না পেরে বা নিরুপায় হয়ে
অন্যদিকে চলে গেছেন, শাসক শিবিরে গিয়ে যোগ দিয়েছেন আবার, ফলে প্রতিবাদীর সংখ্যাটা কমেছে। তো এটাই কি মূল কারণ? যদি সত্যি একটা জোরালো প্রতিবাদ হতো, যেটা সেই সময় কর্মবিরতি দিয়ে শুরু হয়েছিল, সেটা যদি সত্যি তাতে সবাই সামিল হতেন, তাহলে কি এই বিষয়টাকে খানিকটা বাগে আনা যেত? হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আবারও বলছি যে প্রত্যেক শিল্পী অনিরাপত্তা বোধে ভোগেন, এবং যেখানে কাজ খুব কম সেইখানে এই যে প্রতিদ্বন্দ্বিতা, এই প্রতিদ্বন্দ্বিতা একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়। সুতরাং একদম নিজের যে বিশ্বাস, সেই বিশ্বাসে স্থায়ী থেকে প্রতিবাদ দীর্ঘদিন ধরে চালিয়ে যাওয়া, তার কিছু অর্থনৈতিক দিকও আছে, কিছু সামাজিক দিকও আছে। মানে সেই সবগুলো যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত হতে পারত বা হয়েছে। কাজ না পাওয়া এটা সবসময় শুধুমাত্র অর্থনৈতিক কারণটা তো বড় কথা নয় এখানে। একজন যিনি কাজ করতে চাইছেন কিন্তু কাজ পাচ্ছেন না, তার অন্যরকম দুঃখ রয়েছে। তিনি অনেক কিছু বলতে চাইছেন, অনেক কিছু তৈরি করতে চাইছেন, কিন্তু করা সম্ভব হচ্ছে না। গুপি শুটিং বলে একটা বিষয় আছে, যারা এই স্টুডিওর বাইরে নিজেদের মতো করে ছবি শুট করতেন, এবং তাদের ক্ষেত্রেও ওই ছবি রিলিজ করা এবং ছবি দেখানো, এটা নিয়ে সমস্যায় পড়তে হতো। হ্যাঁ, বলছি তো, যদি মানে ইউনিটের একটা স্ট্রেংথ বলে দেওয়া হয়েছিল যে এই ইউনিট স্ট্রেংথ নিতে হবে, এবার কেউ যদি সেই ইউনিট স্ট্রেংথ না নিয়ে ছবি বানান, সেটাকে বলা হবে ওই কোট অ্যান্ড কোট গুপি শুটিং। তো এরকম অনেক ছবি আছে, অনেক ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম আছে, আবার নিজেও আমি চেষ্টা করেছি, যেখানে অত বড় ইউনিট হয়তো লাগছে না। না, আপনার এই চেষ্টাটা করতে গিয়ে কি কোনো রকম সংঘাত হয়েছে? না না, এই চেষ্টাটা করার সুযোগ হচ্ছিল না। সুযোগ হচ্ছিল না মানে সংঘাত হবে ভেবেই সুযোগ হচ্ছিল না। আচ্ছা। কারণ অত লুকিচুরি আমি করতে পারবো না। আর বিষয়টা হচ্ছে যে এই মানে সংঘাতের কথা ভেবে অনেকেই কাজ করতে পারেননি, আমি একা কেন, অনেকেই পারেন। কিন্তু আমি বিশেষভাবে আপনাকে জিজ্ঞেস করব যে আমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ছবির শুটিং করতে করতে তালসারিতে যেভাবে তিনি মারা গেলেন, এটা নিয়ে তখন অনেক প্রশ্ন উঠেছিল যে প্রথমত আমরা নানান ভার্সন শুনেছিলাম যে এটা শুটিং এর পরে ইত্যাদি ইত্যাদি, তারপর বোঝা গেল বিষয়টা সেটা হচ্ছে যে একটা শিয়ার নেগলিজেন্স, যেটার জন্য কাউকে না কাউকে অ্যাকাউন্টেবল করতেই হবে। সমুদ্রে আপনি শুট করছেন, তার জন্য যা যা সাবধানতা দরকার সেটা তো অবলম্বন করা দরকার ছিল। অবশ্যই দরকার ছিল। অবশ্যই রাহুলকে হারানোটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা, এবং সেটা যেহেতু তার সঙ্গে একটা নেগলিজেন্স জড়িত বলে যা যা শুনেছি, অবশ্যই তা তদন্ত হওয়া দরকার, এবং এফআইআর তো হয়েছে, কিন্তু আমরা জানি না সেটা বিষয়টা কোথায় দাঁড়ায়। হ্যাঁ, বিষয়টা ওই এফআইআর হওয়ার পর কি কি হয়েছে সেটা সত্যি বলছি আমিও খুব যে জানি তা নয়, তবে অবশ্যই দাবি করব যে সুষ্ঠু তদন্ত হোক। আপনার কি মনে হয় যে এবারে যে রাজনৈতিক পালাবদল হলো, নতুন সরকার এলো, নতুন সরকার আসার পরে টালিগঞ্জের স্টুডিও পাড়ার যে ছবিটা নিয়ে এত কথা আমরা শুনছি, তাতে বদল হবে, অনেক বেশি মানুষ তার দক্ষতার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে কাজ পাবেন, এই যে তথাকথিত ব্যান কালচার সেটা থাকবে না, থ্রেড কালচার সেটা থাকবে না, এই ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আসলে আমি বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী, তো সেই জন্য আমি আগের সরকার এবং এখনকার সরকার কারোর উপরই তেমন ভরসা রাখি না। ব্যক্তিগতভাবে আমার রাজনীতির জায়গা থেকে যদি বলি, তাহলে আমি এই যে দুই দল, এই দুই দলেরই যে মতামত এবং যে দর্শন তার বিরোধী, সুতরাং আমি খুব ভালো কিছু আশা করি না। অনিক দত্তের মৃত্যু আমাদের সবাইকে স্তম্ভিত করে দিয়েছিল। অনিক দত্তকে আপনি দেখেছেন কাছ থেকে, আমি জানতে চাইবো যে এই খবরটা যখন আপনি পেলেন যে এইভাবে অনিক দত্ত শেষ হয়ে গেছেন, তখন আপনার কি মনে হচ্ছিল? খুব খারাপ লেগেছিল, খুব খারাপ লেগেছিল না, এখনো লাগছে। রাহুল এবং অনিকদা দুজনেই যথেষ্ট কাছের লোক। অনিকদাকে আমি ছবির জগৎ থেকে চিনি না, অনিকদাকে আমি বিজ্ঞাপনের যে ছবি বানানো হতো একটা সময়, সেই সময় থেকে দেখছি। আমি নিজে ছবি করা বা অনিকদা নিজে ছবি করার অনেক আগে, তো তখন থেকেই চিনি। তাছাড়াও রাজনৈতিক মতাদর্শগত জায়গা থেকে আমরা একই পথে, সেই কারণেও সখ্য আছে। তো স্বাভাবিক কারণে এরকম যখন একটা ঘটনা ঘটে এবং অনিকদা চলে যান, তখন কষ্ট হয়েছিল, খুবই খুবই কষ্ট হয়েছে।
আপনার কাছে যখন এসেছিলাম এর আগে তখন আরজিকর আন্দোলন চলছে। এখন নতুন সরকার ক্ষমতায় আসার পর আরজিকর ফাইল আবার খোলা হয়েছে, 3জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে এবং কলকাতা হাইকোর্টে নতুন করে আবার শুনানি শুরু হয়েছে, হয়তো সিবিআই আবার নতুন করে তদন্ত করবে। আপনি কতটা আশাবাদী যে সত্যি সত্যি কি যে জাস্টিসের আশা করছেন রত্না, দেবনাথ এবং অভয়ার বাবা বা আরো অনেকেই, সেটা এই নতুন সরকারের সময়ে আমরা পাবো? রাজনৈতিক এই পালাবদলের পর এই দাবি আবার তুলবো আমরা, আশা নয় দাবির কথাই বলছি, দাবি আবার তুলবো যে অবশ্যই অভয়া ন্যায় বিচার পাক। যারা আশা করছেন যে সরকার বদলের পর তারা এই বিষয়টা নিয়ে এগোবেন এবং এগোনোই উচিত, তবে আবার একজন বাপমনস্ক মানুষ হিসেবে আমরা যেভাবে সমাজটা দেখি তাতে আমার মনে হয় যে যে কোনো সামাজিক অন্যায় বা যে কোনো অর্থনৈতিক অন্যায় এবং বিশেষত যে একটা রাজনৈতিক অন্যায়, একটা ইনস্টিটিউশনাল ক্রাইম, তার বিরুদ্ধে যদি লড়াই করতে হয় তাহলে আমি অন্তত বিশ্বাস করি যে সব মানুষকে লাল পতাকার তলায় আসতে হবে।